মোবারক। দর্শক, স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর ঈদের বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে। পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদের সঙ্গে রয়েছি আমি মারুফা রহমান এবং আমাদের সঙ্গে রয়েছেন দুজন বিশেষ অতিথি। পরিচয় করে দিচ্ছি, আমাদের সঙ্গে রয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব জনাব শফিকুল আলম এবং সঙ্গে রয়েছেন তার সহধর্মিণী বিএফ শাহীন কলেজের শিক্ষিকা সাবিনা জাহান লুনা। আপনাদের দুজনকেই ঈদ মোবারক জানাচ্ছি। তোমাকে ঈদ মোবারক। ধন্যবাদ। প্রথমেই শফিকুল আলম আপনার কাছে আসতে চাই, জানতে চাই কেমন আছেন? ভালো আছি। আমাদের তো আমি বলবো যে আমরা এখন অনেক গুছানো গভর্নমেন্ট, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন আমরা মনে করছি যে বেটার হচ্ছে, এটা নিয়ে অনেকের কনসার্ন ছিল। তারপরে আপনার পুরো রমজান জুড়ে আপনারা দেখেছেন যে দ্রব্যমূল্য স্থিতিশীল ছিল, আমরা যথেষ্ট চেষ্টা করেছি মানুষজনকে স্বস্তি দিতে। আর অন্যান্য ইকোনমিক যেগুলো ফ্রন্ট যেগুলো ছিল সেগুলো আমাদের জন্য এখন ভালো ভালো নিউজ নিয়ে আসছে। এক্সপোর্টের অবস্থা ভালো, জব ক্রিয়েশনের অবস্থা ভালো এবং পলিটিক্যালিও আমরা অনেক স্ট্যাবল। যদিও স্যার বলেন যে আমরা এখনও একটা যুদ্ধ অবস্থায় আছি, বাট আমরা মনে করি যে আমরা একটু অনেকটাই যেই জায়গায় অগাস্টে ছিলাম সেই জায়গা থেকে অনেক অনেক একটা বড় রকমের একটা উত্তরণ হয়েছে। ভাবি, আপনার কাছে আসি। আপনি কেমন আছেন পারিবারিক জীবন এবং আপনার পেশাগত জীবন মিলিয়ে? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ যখন যে অবস্থায় রেখেছেন সবসময় আলহামদুলিল্লাহ ভালো আছি। একটু ব্যক্তিগত প্রশ্নের দিকে আমরা যাব। ঈদের আসলে ছোটবেলায় আমাদের একরকম পরিকল্পনা থাকে, বড়বেলার পরিকল্পনাটা আরেক রকম, তখন আসলে দায় দায়িত্বের ব্যাপারগুলোই বেশি থাকে। এবারের ঈদ নিয়ে আসলে আপনার পরিকল্পনা তেমন কিছু নাই, জাস্ট আমাদের যেটা হয় যে ঈদের দিনেও মানে কোনো নতুন কোনো ইস্যু যাতে না আসে সেটার জন্য একটু প্রার্থনা করা, আর হচ্ছে যে ফ্যামিলিকে আরও টাইম দেওয়া, ফ্যামিলির সাথে থাকা। আমার একটা ভাই ঢাকায় থাকে, দুইটা ভাই ঢাকায় থাকেন, তাদের কাছে যাওয়া। আমার ওয়াইফের ভাই বোনরা থাকেন, তাদের বাসায় যাওয়া, এই তারা আমাদের বাসায় আসা, এক ধরনের আনন্দমুখর পরিবেশে যতটা কাটানো যায়। ভাবি, আপনার পরিকল্পনা কি? আমার তো পরিকল্পনা রান্না বান্না, কোন আইটেমটা রান্না করা হবে, কোন আইটেমটা খাবো আমরা। আর এবার আমি মিস করবো, আমি গত 5ই মার্চ আমার মাকে হারিয়েছি। অন্যান্য সময় আমরা একটা সময় সব ভাই বোনরা গিয়ে মার কাছে যেতাম, এবার মাকে মিস করব। এটা আমার জন্য একটু দুঃখজনক ঘটনা হবে। একটু ভিন্নতা যদি বলি যে এবার ঈদ হয়তো আসছে, গত ঈদগুলোর সময় শফিকুল আলম ভাই ছিলেন একজন সাংবাদিক, এখন তিনি প্রেস সচিব, দায়িত্বটা অনেক বড়। সেক্ষেত্রে সাংবাদিক শফিকুল আলম আর প্রেস সচিব শফিকুল আলম এর মধ্যে আসলে পার্থক্যটা পেয়েছেন কিনা? ভাই কি বদলে গেছেন কিনা আপনার কাছে? এর মধ্যে আকাশ পাতাল পার্থক্য পেয়েছি। আমার 25 ইয়ার্স চলছে এই বছর আমাদের বিবাহের, তো আমরা 24 ইয়ার্স একরকম চলেছি। 24শে জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর থেকে এখন পর্যন্ত অন্য ডিফারেন্ট একটা মানুষ হতে হয়েছে বা হয়ে গেছে। উনি একদম পুরাই ফ্যামিলি ম্যান ছিল, অফিস আর বাসা এই ছিল ওনার মানে সাংবাদিকতার জীবনে। আর লেখালেখি পড়া, উনি খুবই পড়ুয়া একজন এই ছিল। কিন্তু এখন তো পুরোই চিত্র ভিন্ন, টাইম সারাক্ষণই সরকারের দেশের তরে, আমাদেরকে একটু টাইম কম দিচ্ছে। তবু আলহামদুলিল্লাহ দেশের জন্য করুক, এটাই চাওয়া, দেশের ভালো হোক এটাই চাওয়া। ভাইয়া, আপনাকে যদি একটু বলি, সাংবাদিকতা জীবন আর এই যে প্রেস সচিবের যে দায়িত্ব পালন করছেন, এই দুটোর মধ্যে কোনটা আপনার বেশি ভালো লেগেছে? দুইটাই ডিফারেন্ট টাইপের। যদিও মনে হয় যে আমি এখানে জার্নালিজমেরই কন্টিনিউয়েশন আমার এখানে হচ্ছে, কিন্তু আসলে এটা টোটালি ডিফারেন্ট। একটা হচ্ছে যে আমি প্রতিদিন আমি কোন মেসেজগুলো দিচ্ছি অ্যাজ এ প্রেস সেক্রেটারি হিসাবে। আগে যেমন ধরেন যে আগে প্রেস সেক্রেটারিদের তো অত রোল ছিল না, আগে এই পোস্টটাই ছিল এক ধরনের, আমি আপনার পলিটিক্যাল পার্টি লিডারদের, যিনি প্রাইম মিনিস্টার হবেন বা প্রেসিডেন্ট, তার সাথে যেই সাংবাদিকের সখ্যতা বেশি ছিল তাকে এই পোস্টটা দেওয়া হতো, এবং উনি আসতেনি হচ্ছে কাজ না করার জন্য, এসে বসে থাকতেন। বা দুই একটা বিদেশি ডিগনিটারি আসলো, তার জন্য আপনি কিছু আয়োজন করলেন, সাংবাদিকদেরকে ডেকে তার কাভারেজটা আয়োজন করলেন। আমার এখানে সেটা না, এইখানে টোটালি একটা বিদেশি একটা প্রেস সেক্রেটারি যে কাজটা করতে হয়, আমার সপ্তাহে 3টা প্রেস কনফারেন্স করতে হয়, আমার এই প্রেস কনফারেন্সের জন্য ম্যাটেরিয়ালস জোগাড় করতে হয়, আমাকে প্রচুর ইনফর্ম থাকতে হয়। কারণ আপনি আমাকে একটা ফোন দিলেন, আমি ইনফর্ম কিনা, আমি যদি আপনাকে না বলি সেটাও তো ঠিক, আর তো বলবে যে ও কিছু জানে না।
তো সেটা ইনফর্ম থাকতে হয়। সাংবাদিকতায় যেটা ছিল যে খুবই আমার একটা, আমি জানি যে এই কাজগুলো আমার করতে হবে, একদম ন্যারো ডাউন, এটা আমার এর বাইরে। আমি 20টা বছর এএফপিতে ছিলাম, আমি জানতাম যে এই বছর কয়টা বড় স্টোরি হবে, আমি ওইটারে কতটা অ্যালার্ট থেকে, ওইখানে অ্যালার্ট থাকাটা খুব ইম্পর্টেন্ট ছিল, যেহেতু আমার নিউজ সাইকেলে অ্যাহেডে থাকার তো আমরা কতটা তাড়াতাড়ি নিউজটা আমি করতে পারি, সেটা ছিল আমার মূল ফোকাস। বাট দিন শেষে আমি খুবই একটা রিল্যাক্স টাইম, কোনো দিন আমার কোনো কাজও নেই। একদিন এমনও গেছে যে 7 দিন আমার কোনো কাজ নাই। তো ওইটা একটা লাইফ ছিল, খুবই একটা প্রেডিক্টেবল একটা লাইফ। আর এইখানে হচ্ছে খুবই আনপ্রেডিক্টেবল লাইফ, বিকজ আজকে যে ঘটনাটা ঘটছে, কালকে যে আর একটা উটকো, আমি হয়তো আজকে দিন শেষে খুব সেলিব্রেট করছি যে না, থিংস আর কোয়াইট, থিংস আর হ্যাভ কাম ডাউন, কোনো চিন্তা নাই। বাট কালকে যে আর নতুন একটা সমস্যা তৈরি হবে না, ইউ নেভার নো। বই পড়ার প্রসঙ্গে আসতে চাই। বই পড়া আপনার একটা প্রিয় কাজ অবসরের। ছবিও দেখতেন, মুভি দেখতেন পরিবার সহ একসাথে। তো আমি যদি একটু আপনার পছন্দের লেখক, বই বা মুভির দিকে যাই। আমি আগে ফিকশন পড়ছি, আমার বিভূতি খুব ভাল লাগে। বিভূতি আমি বারবার পড়ছি, আমার খুব পছন্দের রাইটার। আর বাইরে নন ফিকশন পড়া হয় মূলত জ্ঞানার্জনের জন্য। একটু ভাবির কাছে আসি, আপনার পছন্দের লেখক বা আপনার পছন্দের মুভি যেটা আপনারা সবাই মিলে একসাথে দেখতেন? আমার পছন্দের লেখক হুমায়ুন আহমেদ। আর আমাদের এমনিতে আমি কবিতা আমার খুব পছন্দ। আর মুভি আসলে সব ধরনের মুভি দেখি। আবারও আমরা আসবো আপনার কাছে কবিতার ইস্যু নিয়ে। শেষে একটা কবিতা শুনতে চাই আপনার মুখে। শফিকুল আলম ভাই, আপনার কাছে আবারও আসতে চাই। এই যে আপনি প্রেস সচিব হলেন, আপনি কি কখনো ভেবেছিলেন যে আপনি প্রেস সচিবের দায়িত্ব পালন করবেন? না, আমার মনে হয় নাই। আমার যেটা মনে হয়েছে যে, কারণ আমি যে প্রফেসর ইউনূসের সাথে খুব বেশি হৃদ্যতা ছিল তাও কিন্তু না। আমি ওনাকে কাভার করছি, ওনার প্রতি যে অন্যায় অবিচার চাপিয়ে দেওয়া হয়েছিল সেটা নিয়ে আমরা কাভার করি। যে উনি একটা নোবেল লরিয়েট, ওনার প্রতি তো ভয়ানক রকমের একটা রিভেঞ্জ, মানে আমি বলবো যে ওনার প্রতি অন্যায় চাপিয়ে দেওয়া হয়েছে, সেইটাকে কাভার করতে যে উনি আমাকে চিনতেন একটু কি জানি। তারপরে তো জাস্ট চেঞ্জ অফ গভর্নমেন্ট হলো, একদিন হঠাৎ করে আমি ফোন পেলাম যে আমি ইন্টারেস্টেড কিনা। তো আমার এর মধ্যে আমার মনে হচ্ছিল যে আমি এএফপিতেও চাকরিটা ছাড়বো। আমি একই টাইপের স্টোরি করতেছি, একই টাইপের, আমার ভালো লাগতেছিল না। আমার মনে হচ্ছে যে আই নিড টু চেঞ্জ। লোকালে ফিরতে চাচ্ছিলাম। ইন্টারন্যাশনালে হয় কি ন্যারো হয় অনেক, ওদের যেগুলো ইন্টারেস্ট সেগুলো রিপোর্টই করতে হয়, আপনার ইন্টারেস্টের জায়গা ওরা অতটা দাম দেয় না। তা আমি লোকাল ফিরতে চাচ্ছিলাম, ঠিক এই সময় ফোন কলটা আসছে যে আমি ইন্টারেস্টেড কি না। তা আমি বললাম যে আমি ইন্টারেস্টেড, আমি অতটা ভাবি নাই। মানে এই যে এত প্রেস সচিব এসেছে, কিন্তু আপনি সবচেয়ে আলোচিত, সমালোচিত, চর্চিত কেন? এটা আপনার কি মনে হয়? এটার কারণ হচ্ছে আগের প্রেস সচিবরা তো কোনো কাজ করতেন না। আমি বললাম না, আগের কালচারটা ছিল যে যিনি প্রাইম মিনিস্টার হবেন বা যিনি প্রেসিডেন্ট হবেন, উনি যে প্রেস সচিবটা নিতেন সেটা হচ্ছে ওনার সাথে যেই সাংবাদিকের দহরম মহরম ছিল তাকে নিতেন। ফলে যে লোকটা এসে ওই কাজটা করতো তার তো তেমন কাজ থাকতো না। তো আমাদের এইখানে যেটা হচ্ছে, প্রফেসর ইউনূস চাচ্ছেন যে একটা ওয়েস্টার্ন ন্যাশনগুলো একটা প্রেস সচিব বা প্রেস সেক্রেটারি যেই ধরনের কাজগুলো করে সেই কাজটা আমি করব। এটার ফলে যেটা হয়েছে যে, ফলে আমার প্রচুর টিভির সামনে আসতে হয়, নিউজের সামনে আসতে হয়, ইন্ডিয়ার মিডিয়ার সাথে কথা বলতে হয়, ওয়েস্টার্ন মিডিয়ার সাথে কথা বলতে হয়, এবং সারা দিনে আমার প্রচুর নোট নিতে হয়। এইটার কাজের রিফ্লেকশন আপনারা দেখেন মনে যে না, এবার প্রেস সচিব প্রচুর করছে। আসলে গ্লোবালি প্রেস সচিবের কাজটাই এইটাই ছিল, কিন্তু আমাদের দেশে 50 বছর ধরে এটা হয় নাই, 53 বছর ধরে। এখন এসে হচ্ছে বলে মনে হচ্ছে যে প্রেস সচিব অনেক কাজ করতেছেন, বাট বিদেশে তো প্রেস সচিব অনেক কাজ করে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আপনার পরিচয় কিভাবে, বা উনি কেন আপনাকেই পছন্দ করলেন এই প্রেস সচিব হিসেবে? আমি জানি না, আমি জানি না উনি হয়তো বা উনি আমার জার্নালিজমের সাথে পরিচিত ছিলেন। উনি আমার জার্নালিজম, আমি কীভাবে জার্নালিজম করি উনি এটা জানতেন। দ্যাটস ট্রু, কেননা আমি ওনাকে তো কাভার করছি। যখন অনেকে ওনার নিউজগুলো করতে ভয় পেত, আমি ওনাকে সবসময় আমরা ওনার প্রতি যে অন্যায় করা হয়েছে, এটা তো 12-13 বছর ধরে ওনার প্রতি অন্যায় করা হয়েছে, তো সেই জিনিসটা আমরা আমি রিপোর্ট করেছি। পুরো পৃথিবীতে তো উনি সেলিব্রিটি, এবং এটা আমি আরও জানতে পেরেছি এই গত 7-8 মাসে এসে। ওনারকে যে বাইরে কিভাবে ওনারা ট্রিট করেন। আপনি ড্যাভোসে আমরা গেছি,
ওইখানে যে আমরা জাস্ট ঢুকছি, এই সময় খবর আসছে যে তার সাথে জার্মানির চ্যান্সেলর মানে ওদের প্রাইম মিনিস্টার কথা বলবেন, উনি অ্যাপয়েন্টমেন্ট চাচ্ছেন। তো এইটা ওনার যে স্ট্রাকচার, এটা তো আনবিলিভেবল। তো আমার যেটা বলবো যে ওনার সাথে আমার ওই রকম পূর্ব পরিচয় ছিল না, বাট এক ধরনের পরিচয়, আমার কাজকে উনি চিনতেন, মেবি উনি আমার কাজ দেখে আমাকে ডাকছেন। আমরা এই পর্যায়ে একটি বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে আপনার কাছ থেকে আরো আসলে অনেক বিষয় জানার আছে। দর্শক, এই পর্যায়ে বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে একটি বিরতি নিচ্ছি, আশা করছি সাথেই থাকবেন। সুখের দুঃখের কথা কব, প্রাণ জোড়াবে তাই। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি গল্পের ঈদে। আমরা কথা বলছিলাম প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং তার স্ত্রী সাবিনা জাহান লুনা তার সঙ্গে। প্রথমে লুনা ভাবি, আপনার কাছে আসতে চাই। আপনি তো শিক্ষক, খুব কড়া মানুষ, আপনি কি শফিক ভাইকে ধমক দেন কিনা বা শফিক ভাই আপনাকে ভয় পায় কিনা? না, আমাদের তো আসলে আমরা ক্লাসমেট, সেজন্য আমাদের মধ্যে বন্ধুত্বটা বেশি। যখন যে রেগে যায় সে ধমক দেয়, তখন আরেকজন চুপ থাকি। আমি ধমক দিলে সে চুপ, সে ধমক দিলে আমি চুপ। খুব সুন্দর একটা জুটি আপনারা। আপনারা হচ্ছেন ক্লাসমেট। একটু ব্যক্তিগত, তারপরও জানতে চাই কিভাবে আপনাদের পরিচয় থেকে পরিণয়। না, আমরা তো ক্লাসমেট ছিলাম, বন্ধু ছিলাম। তারপরে যেটা হয়েছে যে আমি জার্নালিজমে এসে পড়লাম, আর ও চলে গেল হচ্ছে প্রাইভেট জবে। তো আমাদের প্রেম বা পরিণয় ধরেন এটা আমরা যখন অলরেডি ইউনিভার্সিটি থেকে বের হয়ে গেছি। ওর এমনিতে ও খুব ভালো কবিতা পড়তো, হ্যাঁ, সেই জন্য আমি ওর কয়েকটা অনুষ্ঠানে গেছি এই। কিন্তু আমাদের ইউনিভার্সিটির সময় উই আর ফ্রেন্ডস। পরে যে যখন আমাদের যেটা হয়েছে যে আমাদের একটা ক্লোজ গ্রুপ ছিল, তো ওই গ্রুপটায় আমরা মিশতাম প্রায়ই, উইকলি মিটিং করতাম, সেইখান থেকে এক ধরনের পরিণয় হয়েছে। আরেকটা বিষয় জানতে চাই, প্রথমে শফিক ভাই আপনার কাছে আসি। আপনার মাফলার ভাইরাল হয়ে গেল, মানে কারোর মাফলার এভাবে ভাইরাল হয়েছে ওয়ার্ল্ডে কিংবা বাংলাদেশে আমার জানা নাই। এই যে আপনার মাফলারটা যে ভাইরাল হইলো, এই মাফলারটা কি আসলেই বারবেরির, বা এটা নিয়ে অনেকে নিলামে তুলতে চাইছে, অনেকে আরো দাম হেঁকেছে, আপনি এই মাফলারটা নিয়ে কি সিদ্ধান্ত নেবেন? মাফলারটা মানে যেটা হয়েছে যে আমার ওয়াইফের বোন কানাডায় থাকে, উনি নিয়ে আসছেন। যেই দামটা বলা হচ্ছে সেই দামের ধারে কাছেও না, তবে খুব চিপও না, হ্যাঁ। তো ওইটা আমি অনেক বছর ধরে পড়তেছি। আপনি যদি আমার ফেসবুকের সাথে আপনি যদি ফ্রেন্ড লিস্টে থাকতেন তাহলে দেখতেন যে এই মাফলারটা আমি 2022-এও পড়ছি। আমার এটা ভাল লাগে। এটা যে বারবেরির কিনে, এটা আমার কিন্তু সেই দিনই মানুষ যখন বললো যে বারবেরি, তখন যে আমি লেভেলটা দেখছি, এর আগে আমার দেখাও হয় নাই। তো এটা আমার পছন্দের একটা মাফলার। আর হচ্ছে যে এটা বিখ্যাত হওয়ার কারণ হচ্ছে যে আমার মানে এই লোকগুলো আমাকে টার্গেট করেছে, যেহেতু আমি সরকারের হয়ে অনেক কথা বলি, ওরা আমাকে প্রতিনিয়ত এক ধরনের হেট ক্যাম্পেইন করে, আমার নামে অনেক ধরনের মিথ্যা কথা ছড়ায়। তো সেই জন্য এই মাফলারটা বিখ্যাত হয়ে গেছে। এই যে অনেক হেট ক্যাম্পেইন বা অনেক হুমকি ধামকি, এই বিষয়গুলো আসলে আপনাকে কিভাবে প্রভাবিত করে? আমি ভীষণভাবে ভয় পাই, মন খারাপ হয়। এই আর যেটা বলেছিলাম, আমরা তো একদমই অন্যরকম একটা লাইফ লিড করেছি। আমি 24 বছর জুলাইয়ের আন্দোলনের পরে যেই লাইফ, ওটা আসলে ওটার সাথে আসলে পরিচিত না, সেই জন্য এগুলো আমাকে খুব ভাবায়, ভয় পাই। মানে আগে আরো বেশি ভয় পেতাম, এখন আস্তে আস্তে একটু অভ্যস্ত হয়েছি। সাংবাদিকদেরকে নাকি মানুষ কন্যা দিতে চায় না, বা মেয়েরাও সাংবাদিক দেখে বিয়ে করতে চায় না, এরকম আমরা একটা শুনেছি সবসময় সাংবাদিকতায় আসার পর থেকে, যে মানুষ বাড়ি ভাড়া দিতে চায় না, কন্যা দিতে চায় না, কেউ বিয়ে করতে চায় না, প্রেম করে না। আপনি আসলে কেন ভাইয়াকে পছন্দ করলেন? হ্যাঁ, আমার ফ্যামিলি থেকেও সাংবাদিকের সাথে বিয়ে দিতে চায়নি। আমরা আসলে ফ্রেন্ড ছিলাম। তো তারপরে শেষে যখন আমাদের বিয়ের বয়স হয়েছে, তখন আমরা নিজেরাই ডিসিশন নিলাম যে হ্যাঁ, বিয়ে করা যায়। সে গুড ম্যান, সে ভালো মানুষ, রসিক মানুষ। সে সাংবাদিক বা অন্য কি চাকরি করে, সেটা আসলে আমার কাছে প্রায়োরিটি ছিল না। মানুষ ভালো দেখে বিয়ে করেছি। শফিকুল আলম ভাই, আপনার কাছে আবারও আসতে চাই। আপনি সাংবাদিকতা থেকে প্রেস সচিব হলেন, আবার যখন অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদটা শেষ হয়ে যাবে, আপনার গন্তব্য কোথায়? আমি এটা এখনো নিয়ে ভাবি নাই, কারণ আমাদের এখনো আরো কয়েক মাস তো আছে। মেবি ইলেকশনটা যখন হবে তারপরে আমি ছেড়ে দিব।
খুব ইচ্ছা, একটা খুব একান্ত ব্যক্তিগত ইচ্ছা যে বই লেখা। তো বই লিখলে তো বাংলাদেশে সংসার চলে না, আমার তো সংসার চালাতে হবে। তো সেই চিন্তা করে আমার হয়তো জার্নালিজমে আমার ফিরতে হবে। আবার কেউ কেউ বলেন যে ভাই আপনি তো প্রেস কনফারেন্স খুব ভালো করেন, পলিটিক্সে আসেন, হ্যাঁ আপনার পলিটিক্সে খুব ভালো ফিল্ড। তো ওইটাও অতটা আমি দেখিনি। আমার মনে হয় যে পলিটিক্সে কি যাবো কি না এক ধরনের মানে 2-3 জন বলার কারণে একটা মাথার মধ্যে এটা ঢুকছে। আমি ওয়াইফের সাথে বলছিলাম যে রুনার সাথে বললাম যে কি ঢুকবো নাকি, কিন্তু সে তো একদম না, কোনোভাবেই এইটা করা যাবে না। আবার আরেকটা মনে হয় যে বাংলাদেশের যে পলিটিক্সটা পোস্ট জুলাই অগাস্টে, জুলাই 36-এর পরের যে পলিটিক্সটা, যে টার্বুলেন্ট টাইম, যে মানুষের যে আকাঙ্ক্ষার জায়গাটা, এটা তো হঠাৎ করে নিভে যাবে না। এটা নতুন একটা বাংলাদেশ জাগতেছে, নতুন চর জেগে ওঠার মতো। সেই নতুন বাংলাদেশে যদি আমি কিছু কন্ট্রিবিউট করতে পারি, সেটাও একটা মনের মধ্যে আসে। কিন্তু আমার প্রাইমারি ইচ্ছা আমি জার্নালিজমে ফিরে যাওয়া, লোকাল জার্নালিজমে ফিরে যাওয়া, নিজে যদি কোনো পত্রিকা দিতে পারি সেটার একটা খুব ইচ্ছা আছে। এটা আমার খুব লিখতে ইচ্ছা করে। সারাদিন মনে হয় যে লিখি। আপনি ফেসবুকে এক সময় ধারাবাহিক লিখতেন ঢাকা নিয়ে, তো সেক্ষেত্রে উল্লেখযোগ্য একটা গল্প আপনার কাছে শুনতে চাই। না, আমার ঢাকা তো নিয়ে হাজার হাজার গল্প। আমি ধরেন মতিঝিল যে- কলোনিতে বড় হয়েছি। আমি ওইখানে আমরা 2 রুমের একটা রুমে ছিলাম, আমরা 6 ভাই বোন। আমার আব্বা একটা ছোট চাকরি করতেন এজিবিতে। যেই জায়গায় আমরা বসে আছি সেদিকে আসতাম, মন্ত্রীপাড়ায় কিন্তু আসতাম তাস টুকাতে। এইখানে যে আপনি চারা খেলা জানেন, হ্যাঁ, চারা খেলার জন্য আমরা তাস টুকাতাম। এইখানে আসলে বিভিন্ন ব্রিস্টল, ক্যাপস্টেন, এই সমস্ত সিগারেটের তাস পাওয়া যেত, এটারে বলতাম তাস। ওইটা দিয়েই খেলাটা হতো। তারপর একটু দূরে ছিল হলো কি যেন রমনা পার্কে প্রচুর গেছি। ওইখানে যেতাম হচ্ছে চুরি করা, মানে কোনো সময় ওইখানে আম গাছ তেমন ছিল না, বাট অনেকগুলো তেঁতুলের গাছ ছিল। আমি আবার গাছ বেঁধতে পারতাম, তো আমার ফ্রেন্ডরা আসতো, আমি ওদের সাথে নিয়ে গাছ বেয়ে একদম তেঁতুলে। তো অনেক এগুলো হয়েছে। আবার অনেক সময় একবার মনে আছে যে আমরা একটা তেঁতুল গাছে আসি, কিন্তু তেঁতুল এত আমি সেদিন ওই মোটা ধরে আমি উপরে উঠতে পারতেছিলাম। তো আমি টায়ার্ড হয়ে গেলাম। যে আমরা ওই রমনা রেস্তোরাঁ ছিল, রমনা রেস্তোরাঁর ভিতরে ঢুকছি। তো রমনা রেস্তোরাঁর ভিতরে ঢুকছি হলো পানি খাওয়ার জন্য। আমরা অনেকটা টোকায়ের মতো 4-5 জন ফ্রেন্ড। আমার কাপড়, আমার পায়ে স্যান্ডেলও নাই আমার যেটা মনে আছে। আমি ক্লাস 5 না 6 পড়ি। তারপরে আমরা রমনা রেস্তোরাঁয় ঢুকছি, পানি খাচ্ছি। এই সময় একজন এসে আমার হাত চেপে ধরলেন, কি মনু বলে উনি এলেন। পরে দেখলাম যে আমার হাত চেপে ধরলেন সে আমাদের পাশের বাসায় আমার বন্ধু মহসিনের বামা হন, হ্যাঁ, দূর সম্পর্কের মা। উনি আসতেন, উনি আমাকে দেখছেন। তো উনি আমাদেরকে নিয়ে বসালেন এই রেস্তোরাঁয়। উনি রমনা রেস্তোরাঁর, উনি হচ্ছেন ম্যানেজার। বসে আমাদের 4 না 5 জনকে আমাদেরকে কোক খাওয়ালেন। আমার জীবনের ওইটাই প্রথম কোক খাওয়া, বুঝছেন? কোকের বোতল কোক খাচ্ছি, খেয়ে আসছি। তো ওইখানেই শেষ না। আমরা এক্সাইটেড, মানে জীবনে কোক খাই নাই, কোক আমি নিচ্ছি। আমাদের ফ্যামিলি গরিব ছিলাম, আমরা কোক পান করে আমরা এসে পড়তেছি এই যে কাকরাইল মসজিদের এসে আসছি। এই সময় আমার ওই যে কোক খেলে একটা ঢেকুর হয় না, সেই সময় এটা তো পিসি, হ্যাঁ, আমাদের ঢেকুর হওয়া শুরু হয়েছে। এর মধ্যে আমরা ভয় পেয়েছি, আল্লাহ কি খাওয়াই দিল। আমরা তো তখন ধরেন 2-1টা ওই যে স্কুলের শেষে তো বা সকালের দিকে মাদ্রাসায়ও যাই, ওই যে মসজিদে যে আলিফ বা তাসা পড়া হয় না, ওখানে আমরা সবাই কুলুভাল্লা পড়তে আসতেছি যে কি খেলাম। আর ওই সময় আমার কি ছেলে ধরার একটা ভয় ছিল যে আমরা এখন এমন কিছু খেলাম, এই যে ডিএমসে একটু পরে বোধহয় অজ্ঞান হয়ে থাকবো, উনি এসে আমাদের সবাইকে ধরে নিয়ে যাবে। এই লাইফ আমার, মানে আমি পুরোটা আমার বাল্যকালটাই এরকম গেছে। আমি পুরো ঢাকা শহর ঘুরছি। আমার ধরে মনে আছে 1982-তে আমি তখন 5 না 6 পড়ি। তখন জাস্টিস সাত্তার এর ইলেকশন, প্রেসিডেন্সিয়াল ইলেকশন, ওর এগেনস্টে ইলেকশন করতেছে হচ্ছে ডক্টর কামাল হোসেন। তো ডক্টর কামাল হোসেনের এই যে ইলেকশন যে র্যালি হইলো, যেটা ফাইনাল র্যালি, তখন আওয়ামী লীগের লোকরা যাচ্ছে ওইখানে। তো আমার এক ফ্রেন্ড বললো যে
ইলেকশন র্যালিতে যাবি, চল যাই আমরা দুইজনে। এদের মিছিলের সাথে সাথে আমরা চলে গেলাম ইয়েতে। আমি আওয়ামী লীগ বিএনপি তো তখন ভালো বুঝি না, তখন কিন্তু এই মিছিলের সাথে যাচ্ছি, একটাই ধান্দা আমাদের, আরো বোধহয় 2 জন ছিল, যে ওইখানে খুব ভালো খিচুড়ি দেওয়া হয়, ওইখানে একটু গোস্ত টোস্ত থাকে। ওই ধান্দায় আমি মতিঝিল কলোনি থেকে হেঁটে হেঁটে মিছিলদের সাথে চলে গেছি হচ্ছে সেই মানিক মিয়া এভিনিউতে, বিশাল বড়। তখনও মানিক মিয়া এভিনিউর মাঝখানের যে ইয়েটা দেওয়া হয় নাই, রাস্তাটা তৈরি হয়েছে বেশ, তার যা 6-7 মাস আগে প্রেসিডেন্ট জিয়ার ওইখানে জানাজা হয়েছে, বিশাল জায়গা। আমি হারায়ও যেতে পারতাম, কিন্তু ওই যে ওই লোক, ওইখান থেকে আমরা একটা এক্সাইটমেন্ট, এদের সাথে যাচ্ছি, তারপরে আসা। আমার ঢাকা নিয়ে আমি প্রচুর লিখছি আমার ডায়েরিতে, ইচ্ছা আছে এগুলো নিয়ে একটা বই বের করবো, 1-2টা না, আমি প্রচুর কিছু গত বছর আমার মনে হয় যে আমার খুব প্রোডাক্টিভ ইয়ার গেছে, আমি প্রায় 7 লক্ষ ওয়ার্ড লিখছি। এটা 2024 বলবো না, 2023-এ। লুনা ভাবি, আপনার কাছে আবার আসি। অন্তর্বর্তীকালীন সরকারের এই যে সময়টা, এই সময়টা আপনার কাছে কেমন লাগলো? মানে একজন নাগরিক হিসেবে আপনার মূল্যায়ন কি? তারপরে আবার শুনবো যে ভাইয়ার কিছু ভালো গুণ, কিছু খারাপ গুণ, সেটা নিয়ে একটু আমরা জানতে চাই। অন্তর্বর্তী সরকারের আগে যে সরকার ছিল, সেই সরকারের ব্যাপারে তো হতাশা ছিল। উনি সাংবাদিক ছিল, বারবার এসে বলতো যে কি হচ্ছে এগুলি, সেগুলি নিয়ে টেনশন ছিল। তারপর যখন জুলাই আসলো, তখন মানে আমার ছেলের বয়সী বাচ্চাগুলি মারা যাচ্ছে, সেটা নিতে পারছিলাম না, আমি কিছুটা ট্রমাটাইজই হয়ে যাচ্ছিলাম। আমার স্কুলেরও ছেলে মারা গেল একটা, আহনাফ। তো এইগুলি দেখে তারপর আবার উনিও কিছুটা তো থ্রেটেই, ওনাকে ধরে নিয়ে যাবে কি যাবে না, সেই টেনশনে ওই সময়টা খুব খারাপ গেছে। তারপর যখন বিজয় আসলো, তখন তো মনে হলো যে অনেক কিছু হয়ে গেল। এবং উনি যখন আমাকে বললো যে আমাকে ডাকছে অন্তর্বর্তী সরকারতে, আমি তখন কোনো কিছুই আর চিন্তা করি নাই যে না, যাও, অন্তত দেশের সেবায় যাও। আর এমনি উনি ভালো মানুষ, লোক ভালো, সৎ মানুষ এবং খুব হাসি খুশি মানুষ। আমরা ঝগড়া যে হয় না তা না, বাট ঝগড়া হলে সেদিনই মিটে যায়, সেটা নিয়ে ই করি। আর আমরা সহজ সরল জীবন পছন্দ করি, সিম্পল লাইফ। গ্রাম আমাদের খুব পছন্দ, গ্রামের গন্ধ, গ্রামের কিছুদিন গ্রামে না গেলে আমাদের ভালো লাগে না। সেগুলি সহজ সরল একটা জীবন যাপন করা। আবার আসি শফিকুল আলম ভাই আপনার কাছে। তত্ত্বাবধায়ক সরকারের এই বিগত মানে দায়িত্ব নেবার পর থেকে এখন পর্যন্ত সময়টার যদি মূল্যায়ন করতে বলি আপনাকে, অর্জন কি, ব্যর্থতা কি? না, অর্জন তো অনেক, যে অর্জনটা আসলে কি দৃশ্যমান না। অর্জনটা কিভাবে আমি দেখবো, যে আপনার একটা রেভলিউশন হলে, বিপ্লব হলে যেই ধরনের কেওস তৈরি হয়, ক্যাওটিক সিচুয়েশন তৈরি হয়, সেই জায়গাটা তো বাংলাদেশের মানুষ উইটনেসই করেনি। এটা না করার মূল কারণ হচ্ছে প্রফেসর ইউনূসের লিডারশিপের গুণ। লার্জ স্কেল কিলিং নাই, ইয়ে না। আমরা স্যার বলেন যে আমরা একটা যুদ্ধ অবস্থায় এখনও আছি, কিন্তু দেখেন উনি কীভাবে এই পুরো সিচুয়েশনগুলো হ্যান্ডেল করলেন। আমরা ম্যাসিভ বিদেশি আউটপোরিং অফ সাপোর্ট পেয়েছি, প্রচুর সাপোর্ট আমাদের এসছে। বাংলাদেশকে নতুন করেও সবাই চিনছে, আমাদের ইকোনমি ঘুরে দাঁড়িয়েছে, আমাদের ল অ্যান্ড অর্ডার আমি বলবো যে বেটার দিকে যাচ্ছে। আমাদের দ্রব্যমূল্য, আপনি এই রোজার মাসটা দেখেন, আমরা যথেষ্ট চেষ্টা করেছি এটাকে ইয়ে করতে, কারণ আমাদের ইকোনমিক কন্ডিশন তো খুব খারাপ অবস্থায় ছিল, সেই জায়গায় আমরা ভালো একটা জায়গায় নিয়ে আসছি। আমি মনে করি বাংলাদেশ এখন খুবই ভালো একটা জায়গায় আসছে, এবং ইলেকশনটা আমরা আরও, ইলেকশন যখন হবে, হয়ে যেই বাংলাদেশকে আমরা পরবর্তী গভর্নমেন্টের কাছে দিব, ইন্টারিম গভর্নমেন্ট দিবে, আমার মনে হয় যে খুবই বেটার একটা হেলদি অবস্থায় তাদের হাতে সমর্পণ করা হবে। আর যদি ব্যর্থতার প্রশ্নে আসি, কোনো ব্যর্থতা কি নেই? আমি ব্যর্থতার বলবো যে আমাদের একটা ব্যর্থতা হচ্ছে যে পুলিশের উপরে কনফিডেন্সটা আমরা যত তাড়াতাড়ি আনার দরকার ছিল আমরা পারি নাই। পুলিশ তো দেখেন, পুলিশকে ওরা 15টা বছর ধরে পুলিশকে ইউজ করেছে তার প্রাইভেট বাহিনী হিসেবে। পুলিশকে দিয়ে গুম করিয়েছে, পুলিশকে দিয়ে খুন করিয়েছে, এবং শেষে এসে পুলিশকে দিয়ে বাচ্চা ছেলেদেরকে খুন করেছে। ফলে পুলিশের কোনো কনফিডেন্স ছিল না। তারপরে যখন আমরা পুলিশকে কনফিডেন্সটা ফেরানোর চেষ্টা করছি, সেইটা কিন্তু স্ট্রাগল করতে হয়েছে, কেননা এর মধ্যে পুলিশের মধ্যে অনেকে খুনি ছিলেন। তো ওদেরকে সেপারেট করে একটা ডিসিপ্লিন, একটা
বাহিনীকে রেস করা, এটা খুবই তো টাফ। এই জায়গাটা আমাদের স্ট্রাগল করতে হয়েছে। আমরা যেই যত দ্রুত কনফিডেন্সটা আনা দরকার আনতে পারিনি, আর কনফিডেন্সটা না আসার কারণে ওদের যে মোরাল লো বলে, আর ওর যেটা হয়েছে এটার রিফ্লেকশনটা স্ট্রিটে হয়েছে। ছিনতাইকারীরা ভেবেছে যে আমি যদি এখন ছিনতাই করি আমাকে তো গুলি করবে না, আমাকে তো মারবে না। সেই জায়গার থেকে পুলিশকে এখন তার মতো ইন্ডিপেন্ডেন্ট একটা ল এনফোর্সিং এজেন্সি তৈরি করা, এটা স্ট্রাগলের বিষয়। আমরা চেষ্টা করে যাচ্ছি এবং যত দিনকে দিন এটা বেটার যাবে, আমার মনে হয় যে ইটস এ ম্যাটার অফ মান্থস, এটা ঠিক হয়ে যাবে। নারীর প্রতি যে সহিংসতাগুলো আমরা দেখলাম, সেই ইস্যুতে আসলে অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থানটা কি আসলে? না, এটা নিয়ে স্যার তো বলেছেন, আপনার ইন্টারন্যাশনাল ওমেন্স ডেতে স্যার তার কনসার্ন প্রকাশ করেছেন। আমরা এগুলোর ক্ষেত্রে যতগুলো রেপের কেস হয়েছে, আমরা প্রত্যেকটার ক্ষেত্রে অ্যারেস্ট আছে, আপনারা দেখেছেন, প্রত্যেকটার ক্ষেত্রে আমরা অ্যারেস্ট করেছি। যতগুলো কেসের ক্ষেত্রে ঢাকা ইউনিভার্সিটিতে একটা ঘটনা ঘটলো, সেই ছেলেটার চাকরি সাসপেনশন করা হয়েছে। আমার কথা কি, এই ঘটনাগুলো আগেও ছিল, বাট এখন অনেক বেশি দৃশ্যমান কিছু কিছু হচ্ছে। বাংলাদেশে তো এক ধরনের প্যাট্রিয়ার্কি আছে, হ্যাঁ, নারীদের ইয়েতে, নারীদের মধ্যে একটা ভয় ভীতি অনেকে আমাদেরকে বলেছেনও। চেষ্টাটা আছে যে এই জায়গাটা যত দ্রুত ইমপ্রুভ করা যায়। মেয়েদের এম্পাওয়ারমেন্টের ব্যাপারে প্রফেসর ইউনুস অল অ্যালং সারা জীবন খেটেছেন। ওনার যে গ্রামীণ ব্যাংকের যে কনসেপ্টটা পুরোপুরি মেয়েদের উপরে, মেয়েদেরকে এম্পাওয়ারমেন্টের জন্য এই পুরো ব্যাংকের কাজ। তো সেই জায়গায় ওনাকে এসে এই ধরনের কথা বলা, এটা তো এক ধরনের ধৃষ্টতা। উনি সারাটা জীবন ওনার মেয়েদের এম্পাওয়ারমেন্টে ওনার একদম, এটা একটা কোনো ইয়ে নেই। এটা গ্রামীণ ব্যাংকের যারা ওনার এখন 97% তো মেয়ে। আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে একটি বিরতি নিচ্ছি, বিরতির পরে ফিরে এসে থাকছে আরো বেশ কিছু প্রশ্ন আপনাদের জন্য। দর্শক, গল্পের ঈদে আবারও একটি বিরতি নিচ্ছি, আশা করছি সাথে থাকবেন। সুখের দুঃখের কথা কব, প্রাণ জোড়াবে তাই। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের ঈদের বিশেষ আয়োজন গল্পের ঈদে। আমাদের সঙ্গে রয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং তার সহধর্মিণী সাবিনা জাহান রুনা। আমরা অনুষ্ঠানের প্রায় একেবারে শেষ পর্যায়ে, শেষ অংশে রয়েছি। প্রথমেই শফিকুল আলম, আপনার কাছে আসতে চাই, নির্বাচন কবে? নির্বাচন নিয়ে তো স্যার কথা বলেছেন, উনি একটা কাট অফ টাইমও বলেছেন। উনি বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে ইলেকশনটা হবে। আপনি বলেছিলেন মার্চে। এটা মার্চে, যে এটা বলার কারণ হচ্ছিল সেই সময় একটা অনেকে বলছিল যে এই এপ্রিল থেকে তো ঝঞ্ঝা বিক্ষিপ্ত একটা সময় আসে, ঝড় হয়, তারপরে একটু পরে এসে মনসুন আসে, মানে রেইনি সিজনটা শুরু হয়ে যায়। তো ওইটা অনেকের মতে যে ওই সময়টা সুইটেবল না। তো স্যারের কথা হচ্ছে, স্যার প্রথম থেকে, মানে এই বছর প্রথম থেকেই উনি কিন্তু জাতির উদ্দেশ্যে ভাষণে এটা বলেছেন যে ডিসেম্বরে হবে যদি আমাদের পার্টিগুলো মনে করেন যে কম রিফর্ম চাবেন, আর নতুবা এটা জুনের মধ্যে হবে। জুনের মধ্যে কোন সময় আমরা এটা বলছি না, বাট জুন 30শে জুনের 2026-এর মধ্যে যে কোনো সময়, সেটা ফেব্রুয়ারিতে হতে পারে, মার্চে হতে পারে। এটা হচ্ছে পার্টিগুলোর সাথে কনসালটেশনের পর্যায়ে এটা একটা বোঝা যাবে। বাট আমাদের ডিসেম্বরের ইলেকশন করার মতো প্রস্তুতি আছে আর কি, আমরা যেটা ইলেকশন কমিশনাররা বলছেন। আমরা দেখছি নতুন নতুন ইস্যু তৈরি হচ্ছে, তো সেক্ষেত্রে যদি রাজনৈতিক স্থিতিশীলতা ওই সময় না থাকে, সেক্ষেত্রে কি নির্বাচন আরো পেছানোর সম্ভাবনা আছে? আমরা তো দেখছি যে স্থিতিশীলতা এসছে, অনেক ধরনের স্থিতিশীলতা এসছে। এক ধরনের আমি মনে করবো যে কম্পিটিটিভ পলিটিক্যাল অ্যাটমসফিয়ার ফিরে এসছে। এটা একটা হেলদি, এটা একটা সোসাইটির জন্য খারাপ না। আমি বলবো যে আমরা চাই না কোনো ধরনের ভায়োলেন্স হোক দেশে, বাট পলিটিক্সটা হোক, সবাই মিলে পলিটিক্স করি, নতুন আরও পার্টি আসুক যদি মনে করে যে না আমরা আরও বেটার কিছু দিতে পারবো, জনগণের যদি ইচ্ছা থাকে আরও নতুন পার্টির প্রতি, তো সেটা হচ্ছে। তো এটা আমি মনে করি যে ইটস। এবং আরেকটা জিনিস হচ্ছে, আমাদের একটা জেনারেশন এসে গেছে যে যারা খুব স্মার্ট, যারা এই যে ডিবেটগুলো হচ্ছে, আপনার পত্রিকাগুলোয় পড়েন, টিভিতে দেখেন, কী সব ব্রিলিয়ান্ট ডিবেট। এই ডিবেটগুলো কি 90-তে হয়েছে যখন এরশাদ পড়ে যাওয়ার পরে? আমি তো দেখি নাই। তা আমি খুব আশাবাদী যে বাংলাদেশ র্যাপিডলি একটা ভালো জায়গায় যাবে।
আরেকটা বিষয় জানতে চাই যে প্রধান উপদেষ্টার আগামী সফরগুলো নিয়ে আমরা জানতে পারছি যে সেগুলো খুব গুরুত্বপূর্ণ সফর হবে, বিশেষ করে চীন, জাপান এবং ভিয়েতনাম সফর নিয়ে আমরা জানতে পারছি যে বাংলাদেশে বিনিয়োগের একটা নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে। এখানে আর কি চমক থাকছে আমরা একটু জানতে চাই। প্রধান উপদেষ্টা যেখানেই যাচ্ছেন সেখানে নতুন বাংলাদেশের কথা বলছেন ওদের লিডারদের সাথে, এবং যেখানে যাচ্ছেন উনি ওই সমস্ত দেশের বিজনেসম্যানদের সাথে কথা বলছেন। কেননা ইভেনচুয়ালি তো বিজনেসম্যানরাই তো এসে ইনভেস্টটা করে। তো এই প্রত্যেকটা জায়গায় আপনি যে সমস্ত জায়গায় উনি গিয়েছেন প্রত্যেক জায়গায় ওনার মেসেজটা হচ্ছে যে বাংলাদেশে হচ্ছে রেডি ফর বিজনেস, তোমরা আসো, ইনভেস্ট করো, তোমাদের বিজনেস করার জন্য আমরা সমস্ত ধরনের অ্যাটমসফিয়ার আমরা তৈরি করছি, বেটার অ্যাটমসফিয়ার। কার্যত রেসপন্স কি আমরা পাচ্ছি? কেননা আগে যেটা হচ্ছে যে শেখ হাসিনার আমলে যেটা হয়েছে যে যারা এখানে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট করেছে, কোম্পানি করেছে, তারা তাদের প্রফিটের টাকাটা বিদেশে নিতে পারে না এই 2-3 বছর। ফলে ফরেন যারা ইনভেস্টমেন্ট বাংলাদেশে করতে হয় তারা একটু ভয় ছিল প্রথম দিকে যে আমি এখানে ইনভেস্ট করতে আসবো, আমি যদি আমার প্রফিট, কেননা আপনি ইনভেস্ট কেন করেন? আপনি প্রফিটের জন্যই তো করেন। আপনি যদি প্রফিটের টাকা আপনার দেশে নাই নিতে পারেন তাহলে এখানে কেন ইনভেস্ট করবেন? তো ওই ভয়টা প্রথম ছিল অনেক ইনভেস্টরের। এখন আমরা সেটা দেখছি না। আমরা মনে করি যে সামনে ইনভেস্টমেন্টের ইয়েগুলো হবে। আর আরেকটা হচ্ছে যে অনেকের ধারণা ছিল যে যেহেতু একটা রেভলিউশন হয়েছে, রেভলিউশনের পরে প্রত্যেকটা দেশেই দেখবেন যে এক ধরনের ক্যাওটিক একটা সিচুয়েশন থাকে। তো সেটাও তো দেখেছি যে না, আমরা একটা স্ট্যাবিলিটির দিকে একটা নিয়ে এসেছি, দেশে একটা পিস অ্যান্ড স্ট্যাবিলিটি বিরাজ করছে। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমার একটি প্রশ্ন দুজনের কাছে, যে দেশ নিয়ে আসলে আপনাদের স্বপ্ন কি? প্রথমে শফিকুল আলম আপনার কাছে। আমি তো মনে করি বাংলাদেশটা একদিন অনেক অনেক বড় হবে। আপনি যদি 17th সেঞ্চুরির বেঙ্গল ধরেন, সেই 17 দশকের আমরা ওয়ার্ল্ডের রিচেস্ট জায়গা ছিলাম। বেশি দূর না, 300 বছর আগে আমরা ওয়ার্ল্ডের রিচেস্ট ন্যাশন ছিলাম। এবং আমি মনে করি বাংলাদেশ 20-30-40 বছর মধ্যে বাংলাদেশ ওয়ার্ল্ডের একটা রিচ ন্যাশন হবে, খুব থ্রাইভিং একটা সিভিলাইজেশনের পার্ট হবে। ভাবি আপনার কাছে জানতে চাই, আপনার আমার চাওয়া আমাদের সন্তানরা যেন থাকে দুধে ভাতে, এই দেশে যেন গুম, খুন, অন্যায়, অবিচার, লুটপাট এগুলি থেকে যেন এই দেশটা মুক্ত হয়। আমরা নারীরা যেন মুক্তভাবে এই দেশে ভয়হীনভাবে চলতে পারি। আর আমাদের দেশ তো হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একসাথেই থাকি। দেশটা ভালো থাকুক, দেশটা উন্নতি হোক, আমাদের বাচ্চারা এই দেশে ভালোভাবে বেড়ে উঠুক, বিচার ব্যবস্থা ঠিক মতনই হোক এই দেশে, এই তো চাওয়া। সবশেষে আপনার একটা কবিতা শুনতে শুনতে আমরা অনুষ্ঠান শেষ করতে চাই। আপনার প্রিয় একটা কবিতা যদি আমাদেরকে শোনান বা দর্শকদেরকে শোনান। আমি 5ই মার্চ বলেছি আমার মাকে হারিয়েছি, মাকে আমি ভুলতে পারছি না, সবসময় আমার মার কথাই মনে পড়ছে। মাকে নিয়ে কবিতা। কখনো আমার মাকে কোনো গান গাইতে শুনিনি, সেই কবে শিশু রাতে ঘুম পাড়ানিয়া গান গেয়ে আমাকে কখনো ঘুম পাড়াতেন কিনা আজ মনেই পড়ে না। যখন শরীরে তার বসন্তের সম্ভার আসেনি, যখন ছিলেন তিনি ঝড়ে আম কুড়িয়ে বাড়ানো বয়সের কাছাকাছি, তখনও কোনো গান হয়তো লতিয়ে ওঠেনি মেড়ে মেড়ে দুপুরে সন্ধ্যায়, পাছে গুরুজনদের কানে যায়। এবং স্বামীর সংসারে এসেও আমার মা ছিল সারাক্ষণ নিশ্চুপ, বড় বেশি নেপথ্যচারিণী। যতদূর জানা আছে টপ্পাকে খেয়াল তাকে করেনি দখল কোনো দিন। মাছ কোটা কিংবা হলুদ বাটার ফাঁকে, অথবা বিকেলবেলা নিকিয়ে উঠুন ধুয়ে মুছে বাসন কোসন, সেলাইয়ের কলে ঝুঁকে আলনায় ঝুলিয়ে কাপড়, ছেঁড়া শার্টে রিপুকর্মে মেতে আমাকে খেলার মাঠে পাঠিয়ে আদরে। অবসরে চুল বাঁধবার ছলে কোনো গান গেয়েছেন কিনা, এত কাল কাছাকাছি আছি তবু জানতে পারিনি। যেন তিনি সব গান দুঃখ জাগানিয়া কোনো কাঠের সিন্দুকে রেখেছেন বন্ধ করে আজীবন। এখন তাদের গ্রন্থিল শরীর থেকে কালে ভদ্রে সুর নয়, শুধু ন্যাপথলিনের তীব্র ঘ্রাণ ভেসে আসে। চমৎকার।
অনেক গল্প হলো, অনেক অনানুষ্ঠানিক আলাপ হলো, অনেক কিছু জানতে পারলাম। আপনাদের দুজনকেই আবারও ঈদ মোবারক জানিয়ে শেষ করছি আজকের গল্পের ঈদ। আপনাকে ঈদ মোবারক, ভালো থাকবেন। ঈদ মোবারক, থ্যাংক ইউ। দর্শক, গল্পে গল্পে শেষ হয়ে গেল সময়। আপনারা সবাই ভালো থাকবেন। ঈদ মোবারক। শেষ করছি গল্পের ঈদ।